কিন্তু কার বাড়ি গিয়েছে? আমি তো কাউকে পছন্দ করি না। এই আন্টি কার সঙ্গে আমাকে ফাঁসাতে চাইছে বলতো? আর আমার পছন্দ করার কথা উঠল কোত্থেকে? আমি তো জানি না, আন্টি শুধু বলে গেলেন তোমার বিয়ের জন্য এখন থেকেই যেন ড্রেস ডিজাইন করা শুরু করে দিই। আর তুমি তো জানো আমি পরিবারের বাধ্য মেয়ে। চেষ্টা করেও যখন বুঝলো না, তখন উদ্ভ্রান্তের মতন বলল, সচ্চর বিলম্ব করল না, তড়িঘড়ি করে বেরিয়ে এলো ফারা ঘর থেকে। সকাল 10টায় কাটায় ছুঁই ছুঁই। সারোয়ার সাহেব আয়েশ করে খবরের কাগজ দেখে চলেছেন। একটু পরে বাইরে বের হবেন কাজে। পাশে সবসময়ের মতন তার কাজের সহযোগী কামাল স্থির দাঁড়িয়ে। তার কাজই হলো সারোয়ার সাহেবের প্রয়োজন অপ্রয়োজনের দিকে খেয়াল রাখা। তো এই মেয়েটার কি খবর পাওয়া গেল যে আমার ছেলেকে চড় মেরেছিল? সারোয়ার সাহেব আচমকা করা প্রশ্নে কামাল কিছুটা থতমত খেয়ে বলল, জি স্যার, খোঁজ তো নেওয়া হয়েছে। মেয়েটার নাম মোহ আনভি, মধ্যবিত্ত পরিবারের মেয়ে। শহরে নিজেদের বাড়িও নেই, ভাড়া থাকে। আর ওর বাবা। আমি মেয়েটার সাথে আমার ছেলে বিয়ে দেব না যে মেয়ের সমস্ত কোয়ালিফিকেশন লাগবে। ব্যাস ওই মেয়েটাকে ওর পরিবার সহ আমার সামনে হাজির করো, আমিও দেখি কত দুঃসাহস মেয়েটার। জি স্যার, কালকের মধ্যে হাজির হয়ে যাবে। সারোয়ার সাহেব আবারও মনোযোগ দিলেন খবরের কাগজের পাতায়। পরক্ষণে কিছু একটা মনে হতে আবার জিজ্ঞাসা করলেন, আর ওই কেক বানানোর ফ্যাক্টরি কি হলো? পুরো ফ্যাক্টরি ফাঁকা হয়েছে নাকি হয়নি? কামাল যান্ত্রিক স্বরে বলল, লোকজন পাঠিয়ে দিয়েছে সেখানে, ফাঁকা করে দেওয়ার কথা এতক্ষণে। আরে ফ্যাক্টরির মালিক কি জেনে গেছে ওর সাথে 5 লাখের এগ্রিমেন্ট করেছিলাম? জি স্যার, ওটাও দেখানো হয়েছে। সারোয়ার সাহেব মৃদু হাসলেন, তাচ্ছিল্যের সহিত বললেন, বেচারা, সে তো জানেও না বাকি 15 লাখ আমার কাছে। কামাল সারোয়ার সাহেবের সাথে তালে তাল মিলিয়ে হাসলো। কেটে গেল বেশ কিছুক্ষণ। সারোয়ার সাহেব কাগজ রেখে উঠে দাঁড়ালেন। বাহিরে যাওয়ার সময় হয়েছে। পাঞ্জাবির কলার ঠিক করতে করতে শুনতে পেলেন বাহির থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে। কপালে ভাঁজ পড়ল ওনার। কামাল, যাও দেখে আসো বাড়ির বাইরে কি হচ্ছে। কামাল মাথা দুলিয়ে বাইরের বিষয়টা দেখার জন্য ছোটে। কিছুটা সময় পর হন্তদন্ত হয়ে ফিরে এসে বলে, স্যার, বাইরে ফ্যাক্টরির লোকজন রীতিমতো গ্যাঞ্জাম পাকিয়ে ফেলেছে, একদম আন্দোলন করা শুরু করেছে। সারোয়ার সাহেবের মুখের রং যেন পাল্টে গেল। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলেন উনি। কামাল আবার বলতে শুরু করলো, গার্ড মিলেও তাদের থামানো যাচ্ছে না স্যার। সারোয়ার সাহেব চশমা হাতে নিয়ে বললেন, কোনো ব্যাপার না, আমি যাচ্ছি ওদের সাথে কথা বলতে। তবে স্যার। সারোয়ার সাহেব কামালের কথায় কর্ণপাত করলেন না আর। সদর দরজা পেরিয়ে বাইরে আসতে শোরগোল প্রকাশ শোনা গেল। হইচই বাঁধিয়ে দিয়েছে সকলে। ঝামেলা থেকে খানিকটা দূরেই সাইফুল সাহেব নিজের ভাগ্নিকে দূরে দাঁড় করিয়ে রেখেছেন। ওনার ইচ্ছে ছিল না মোহকে নিয়ে আসার, তবে তিনি মোহকে খুব ভালো করে জানেন। মোহ এখানে আসতে চেয়েছে যেহেতু, সে তো এখানে আসবেই। ওই যে মন্ত্রী সাহেব আসছেন, মনে হয় আমার সাথে কোনো কথা বলবেন। যা বলার আমি বলবো, তুই শুধু শুনবি, কথা বলবি না, মনে থাকবে? মোহ স্পষ্ট বলল, চেষ্টা করব। চেষ্টা হয় মোহ, বড়দের ব্যাপার। তুই এর মাঝে ঢুকলে কিন্তু আমি রাগ করব। মোহ মাথা নাড়িয়ে সম্মতি জানালে সারোয়ার সাহেব কামালের সাথে এসে সাইফুলের মুখোমুখি দাঁড়ালেন। সাইফুল উন্মুখিয়ে চেয়ে রইলেন। সারোয়ার সাহেবকে দেখে বিক্ষোভ বাড়ল সকলের। প্রতিবাদ ধীর হলো। সারোয়ার সাহেব জোরে বলে উঠলেন, সবাই থামুন, আমায় কথা বলতে দিন, না হলে সমস্যার সমাধান হবে কি করে? নিজের ঘরে বসে বারংবার মায়ের ফোনে কল করে যাচ্ছে স্বচ্ছ, কিন্তু মায়ের কোনো খবর নেই। বিরক্ত নিয়ে যখন ফোনটা বিছানায় ছুড়ল, তখন তার মনে হলো বেশ কিছুটা সময় ধরে বাইরের জটলার আওয়াজ আসছে। জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টি বাহিরে এত লোক দেখে উদ্বেগ বাড়ল তার। নিজের বাবাকে নিচে দেখে সেও তৎক্ষণাৎ নিজের ঘরে প্রস্থান করে। সাইফুল সাহেব আকুতি করে বললেন, আপনি মন্ত্রী মানুষ, অনেক সম্মানীয় ব্যক্তি, আপনি তো জনসাধারণের ভালো মন্দ দেখবেন। আমার মনে হয় আমার যে ফ্যাক্টরি আছে তার যেই চুক্তি হয়েছিল সেখানে ভুল বোঝাবুঝি হয়েছে। সাইফুলের সম্পূর্ণ কথা গুরুত্ব না দিয়ে সারোয়ার সাহেব বললেন, আপনার নাম? সাইফুল হোসেন, ফ্যাক্টরির মালিক। তো কি ভুল বোঝাবুঝি হয়েছিল আপনার সামান্য ফ্যাক্টরি নিয়ে? আমার সাথে 20 লাখ টাকার চুক্তি করা হয়েছিল,
কিন্তু এখন অন্য কাগজ দেখিয়ে 5 লাখ টাকা আমার হাতে ধরিয়ে ফ্যাক্টরি থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। আপনি কিছু করুন স্যার, প্লিজ। আমি এভাবে পথে বসে যাব, এখানে যারা আছে তারা সবাইও দিশাহারা হয়ে যাবে। বেশ আকুতি নিয়ে কথাগুলো অনবরত বলে থামলেন সাইফুল। সারোয়ার সাহেব কামালের উদ্দেশ্যে বললেন, কামাল ফ্যাক্টরির চুক্তির পেপারগুলো দেখি। কামাল চুক্তির কাগজপত্র সারোয়ার সাহেবের হাতে ধরিয়ে দিলেন। সারোয়ার সাহেব সেসব দেখার ভান করে সাইফুলের সামনে ধরে বললেন, এইটা মেন পেপার। এখানে তো 5 লাখ টাকা উল্লেখ করা আছে। আপনার যদি চুক্তি পছন্দ না হয় তবে সাইন করেছিলেন কেন? বিশ্বাস করুন, আমি ভালো করে সব চেক করে 20 লাখ টাকার পেপারে দেখে তারপরেই সই করেছি পেপারে। আমার সাথে ছলনা করা হয়েছে। সারোয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনার নিজের সাইন তো এটা, ঠিক বলছি তো? আপনারই হয়তো কোথাও ভুল হচ্ছে। আপনার এইসব সাইন করার আগে ভাবা উচিত ছিল। তখন আমার কাছে এলে আমি কোনো সমাধান বের করে দিতে পারতাম, হয়তো আপনার জন্য উপর মহলে খবর পাঠাতে পারতাম। কিন্তু আপনি সাইন করেছেন মানে আপনি চুক্তিতে রাজি। এতে আমার কিছুই করার নেই। আমার সাথে বেইমানি করা হয়েছে স্যার, আপনি এমনটা করবেন না। অন্তত আপনি সাহায্য করুন। সারোয়ার সাহেব চলে যাচ্ছিলেন। সাইফুলের কথায় ঘুরে তাকিয়ে গাম্ভীর্যের সাথে বললেন, হয়তো আরও কোনো সমাধান দিতে পারতাম, কিন্তু এটা ভদ্রলোকের বাড়ি। আপনি আমার বাড়ির সামনে ঝামেলা বাঁধিয়ে আমাকে বদনাম করার চেষ্টা করে যাচ্ছেন। তাই সমাধান নিয়ে আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। ভদ্রবাড়ির মানুষজনকেও তো ভদ্র হওয়া উচিত, যাতে লোকজন আঙুল তুলতে না পারে, তাই নয় কি? মেইলি কণ্ঠ পেয়ে সারোয়ার সাহেব ফের সন্ধিহান চেহারায় ফিরে তাকান। কিছুটা দূরে চুপচাপ সাদা ওড়না মাথায় পেঁচিয়ে গলার সুর নামিয়ে রাখা মোহের চিরচেনা রূপ বেরিয়ে এলো। কালো মেঘ থেকে বেরিয়ে সূর্যের মতন ঝলমলিয়ে ওঠে। নিজের কথা দ্বারা অন্যকে পুড়িয়ে দেওয়ার মতো নিজেকে আড়াল থেকে বের করলো সে। সারোয়ার সাহেব যেন জহুরির চোখে দেখে নিলেন মোহকে। চিনতে বিন্দুমাত্র ভুল করলেন না তিনি। এতক্ষণ নিজের ক্রোধ আটকে রাখতে পারলেও এখন দাবানলের মতন জ্বলে উঠতে চাইছে। তবু তিনি গলা নামিয়ে বললেন, তার মানে তুমি কি বোঝাতে চাইছো আমরা অভদ্র লোকজন? সেটা তো আমি বলার কেউ না। আমরা এসেছিলাম আপনার কাছ থেকে সমস্যার সমাধান নিতে। আপনি আমাদের এড়িয়ে যাচ্ছেন, আর এমন ভাবে এড়িয়ে যাচ্ছেন যেন এই ঠকানো কাজটা আপনার। আর আপনাকে বদনাম করে এসব সাধারণ মানুষজন কত করে টাকা পাবে বলুন তো? একজন মন্ত্রী হিসেবে আপনার তো জনসাধারণের বিক্ষোভ সম্পর্কে খুব ভালো করেই জানা উচিত, তাই না? মোহের সাথে আর এসব কথা বলে তর্ক জড়াতে চাইলেন না সারোয়ার সাহেব। এতে তাকে নিয়ে উল্টোপাল্টা খবর তৈরি হতে পারে। তিনি মৃদু হেসে বললেন, তুমি সেই সাহসী মেয়ে না যে আমার ছেলেকে রাস্তায় থাপ্পড় দিয়েছিলে? মোহের দৃষ্টি সরু হয়ে এলো। সারোয়ার সাহেব একটু থেমে অদ্ভুত মৃদু হেসে বললেন, তোমার দুঃসাহস আমার ভালো লেগেছে। মোহ সবিনয়ে বলে ওঠে, আমরা যদি প্রধান বিষয়বস্তু নিয়ে কথা বলি তাহলে ভালো লাগবে স্যার। আমরা সবাই জানতে চাই কেন 20 লাখের চুক্তি করে মাত্র 5 লাখ দেয়া হলো। এর উত্তর আমি আগেই দিয়েছি, তুমি হয়তো শোনোনি। আমি সব শুনেছি, তবে উত্তর ছিল না সেটা। ওটাকে বলে এড়িয়ে যাওয়া। ছোট মুখে বড় কথা হবে, তবে প্রশ্ন করতেই হচ্ছে যে একজন মানুষ কোনো বিষয় থেকে কখন পালিয়ে বা এড়িয়ে যায় জানেন? সারোয়ার সাহেব চশমা ঠিকঠাক করে মোহের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। মেয়েটার স্পর্ধা ওনাকে হতবাক করেই যাচ্ছে। তিনি কঠোর সুরে বললেন, তোমার মতো সাধারণ মানুষ আমি ভালো করেই চিনি, বুঝেছো মেয়ে? তোমরা বিরোধী পক্ষ থেকে টাকা খেয়ে দালালি করতে আসো, তাদের হয়ে আর আমাদের বদনাম ছড়াও। কত টাকা দিয়েছে ওরা তোমাদের? সাইফুল সাহেব মোহের হাতখানা চেপে ধরলেন। ফিসফিস করে অনুরোধ করলেন যেন মোহ চুপ থাকে। কিন্তু মোহ উল্টে বলল, না মামা, আমি চুপ থাকতাম যদি জোর গলায় আপনি নিজের দাবি চাইতে পারতেন। কিন্তু আপনার এই নিচুর কণ্ঠস্বর আপনার দুর্বলতা ভাবছেন উনি, আর সেটা হতে দেওয়া যাবে না তো। মোহ কথার মাঝে একটু থেমে ফের কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে সারোয়ার সাহেবকে বলল, স্যার, আমরা আমাদের দাবি নিয়ে এসেছি। কারণ দালালি করার গুণ হয়তো আপনাদের মাঝে থাকতে পারে, কিন্তু আমাদের সাধারণের মাঝে সেটা নেই। এখন আপনি যদি সমস্যার সমাধান না করে দেন তবে আমরা
তবে তোমরা কি? তবে আমরা বাধ্য হব উপর মহলে যেতে। সারোয়ার সাহেব বিস্তর হাসেন, যেন মোহ কোনো মজার কথা বলে ফেলেছে। তোমাদের যেখানে যাওয়ার আছে যেতে পারো, স্বাগত জানাবো তোমাদের সেইখানে, এখন আসতে পারো। স্বচ্ছের আগমন ঘটল তখনই। তাড়াহুড়ো করে এসে পড়ল মোহের বরাবর। দিনের আলোয় কুচকানো মোহের খামাক্ত মুখশ্রী রং বদলায়, দেখা মেলে বিস্ময়ের। কিছুটা স্তব্ধ থেকে পরিলক্ষিত করে ঘোলাটি রঙের লোচনের মাঝে কি চমৎকার অস্থিরতা। বুঝতে পারে এই সেই মন্ত্রীর ছেলে। তুমি এখানে কি করছো? কেন এসেছো? স্বচ্ছের বিভ্রান্ত হয়ে করা প্রশ্নে মোহের তেজি জবাব দিল, স্বচক্ষে দেখতে এলাম বাবা। রিপিট। স্বচক্ষে দেখতে এলাম বাবা ছেলের কত মিল। আপনার বাবা অন্যায় করছেন আমাদের সাথে, আমাদের পাওনা মিটিয়ে দিতে নারাজ তিনি। স্বচ্ছ দেরি না করে তীরের ন্যায় নিজের গমগমে সুরে কথা ছুড়ল। খবরদার মেয়ে, তুমি আমাকে অপমান করেছো, আমি সহ্য করেছি, কিন্তু বাবার বিরুদ্ধে একটা কথা আমি সহ্য করব না। এর জন্য কিন্তু তোমাকে ভুগতে হবে, এক চুলও ছাড় পাবে না। বাড়ি ফিরে এসে কাঁধে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিয়ে সুফাই গা এলিয়ে মোহের ক্লান্তিতে পরিপূর্ণ চোখজোড়া বুঝল। মায়ের আগমন বুঝতে পেরে ইথান দৌড়ে মায়ের নিকটে চলে আসে। তার ধূপ ধূপ ছোট্ট শব্দে মোহ চোখ মেলে তাকায় ইথানের সরল চেহারাটির দিকে। ইথানের জোড়া ভ্রু দেখে একজনের কথা খুব মনে পড়ে মোহের। সারাদিনের ক্লান্তি দূর হয়। ইথানের মায়ের গলা জড়িয়ে আহ্লাদি সুরে বলে, I miss you, মাম্মা। আই মিস ইউ টু ইথান সোনা। এই যে সারাদিন কিছু খেয়েছিস, মিস পরে করিস, এখন কিছু মুখে দে, ধর। এক বাটি মিষ্টি নিয়ে হাজির হলেন মিসেস সুফিয়া। মায়ের খুশি খুশি মুখটি দেখে সন্ধিহান হয়ে তাকিয়ে রইল মোহ। মিসেস সুফিয়া মোহের পাশে বসে তার মুখশ্রীর দিকে নজর পড়তেই বিচলিত হলেন তিনি। চোখ মুখের এ কি হাল, এমন লাল লাল হয়ে গিয়েছিস কেন? রোদে ছিলাম তাই। তোমার কি ব্যাপার বলো তো, হঠাৎ অসময় মিষ্টি? তুমি জানো আমি মিষ্টি পছন্দ করি না। মাঝে মাঝে শুভ কাজের জন্য মিষ্টি খেতে হয়, হা কর। মোহকে জোর করে হা করিয়ে পুরো মিষ্টি ঢুকিয়ে দিলেন মিসেস সুফিয়া। মোহ হিমশিম খেলো মুখের ভিতর পুরো মিষ্টি শেষ করতে। তার অবস্থা থেকে ফিক করে হাসলো ইথান। মোহ উদ্গ্রীব হয়ে শুধালো, শুভ কাজ? কি এমন শুভ কাজ সম্পন্ন হলো বাড়িতে যেখানে আমি উপস্থিত ছিলাম না? মিসেস সুফিয়া নড়ে চড়ে বসলেন, গলা খাকিরি দিয়ে বলে উঠলেন, আগে বল, শোনার পর চিল্লাচিল্লি অথবা রাগ করবি না। রাগ করার মতো বিষয় হলে রাগ দমাবো কি করে? মিসেস সুফিয়া মুখ ফিরিয়ে বললেন, তাহলে বলবো না। আচ্ছা ঠিক আছে, রাগ না করার চেষ্টা করবো, এবার বলো। মিসেস সুফিয়া আশ্বাস পেলেন। সাহস নিয়ে বলতে লাগলেন, আজ দুজন মহিলা এসেছিলেন, পাত্রপক্ষ আর কি। তোকে পছন্দ হয়েছে ওনাদের, তাই বিয়ের সম্বন্ধ নিয়ে আসলেন। মোহের দৃষ্টি তৎক্ষণাৎ শুরু হয়ে এলো, ক্ষীণ হয়ে এলো কণ্ঠস্বর। তো ওনারা এমনভাবে আমায় বললেন যেন আমি মানা করতে পারিনি। ছেলে তোকে আগে থেকে পছন্দ করে, তাই আমি আর বারণ করতে পারিনি। মোহ উঠে দাঁড়ালো, মায়ের প্রতি তীব্র আক্রোশ ঢেলে এবং চোখ বড় বড় করে বলল, মানে তুমি সম্বন্ধে রাজি হয়ে গেলে? আমার অনুমতি না নিয়ে কি করে তুমি রাজি হতে পারলে? বাবাকে জানিয়ে করেছো এসব? মোহের তীব্র উত্তেজনায় ঘাবড়ে গেলেন মিসেস সুফিয়া। তাকে পুনরায় সোফায় বসিয়ে শান্ত কণ্ঠে বললেন, আরে বাবা শান্ত হ, আমি সম্বন্ধে রাজি হওয়ার কথা বলছি না। আমি বলেছি ছেলে আর মেয়ে দুজন কথা বলে দেখুক, তারপর বাকিটা দেখা যাবে। তুই শুধু কথা বলবি পাত্রের সাথে গিয়ে। তাছাড়া ছেলেটা কিভাবে যে প্রেমে পড়েছে, ছেলেটা তুই না শুনলে বিশ্বাস করবি না। এসব প্রেম মিথ্যে হয় না। মানে কিভাবে প্রেমে পড়েছে? আর ছেলে কি করে? ছেলে জানে আমার ইথান সম্পর্কে? তোকে পরে বলবো এসব। সে সম্ভ্রান্ত ঘরের ছেলে। আমি তো তোর মা, তোর জন্য খারাপ চাইতে পারি না। মোহ তেতে উঠে দাঁড়িয়ে গেল, ইথানের হাত ধরে বলল, তোমার ওই এক কথা, মা সন্তানের খারাপ চাইতে পারে না, আমিও জানি। তুমি ইথানের কথা জানিয়েছো নাকি সেটা বলো। মিসেস সুফিয়া এবার সংকটে পড়ে গেলেন। হালকা কেশে গলা পরিষ্কার করে নিয়ে মিনমিন করে বলে ওঠেন, এখনো বলি নাই, কিন্তু তাহলে আমাকে পাত্রের সঙ্গে কথা বলতে দেয়া হলে আমি আগে ইথানের কথাটাই জানাবো, তারপর দেখবো প্রেম কোথায় থাকে।
এই বাচ্চাওয়ালা মেয়ের জন্য প্রেম হৃদয়ে থাকে নাকি ধরনী ছেড়েই পালায়, সেটাই দেখবো আমি। মোহন নিজের স্পষ্ট কথা বলে ইথানকে নিয়ে ঘরে চলে গেলেন। মিসেস সুফিয়া হতাশ হলেন। এই জীবনে কি মেয়ের বিয়ে হবে না? নিজের ঘরের কাগজে মাথার চুলগুলো রূঢ়ভাবে আঁকড়ে ধরে বসে আছে স্বচ্ছ। কপালের রগ দপদপ করছে তার। সৌমিত্র এই মুহূর্তে চুপ রয়েছে। হঠাৎ সে বলে উঠল, এত কিছু হয়ে গেল, কিন্তু আমি জানতেই পারলাম না। স্বচ্ছ মাথা সোজা করে নিভে যাওয়া গলায় উত্তর দিল, জানবি কি করে? সারাদিন গার্লফ্রেন্ডস পার্টি ক্লাব নিয়ে পড়ে থাকলে ঘরের কথা কি মাথায় থাকে? সৌমিত্র স্বচ্ছের পিঠে হাত বুলিয়ে নিবৃত হয়ে বলল, ভাই, রাগ করো না তো এত। রাগী মানুষ বেশি দিন বাঁচে না, জানো তো। কুল ব্রাদার, কুল। স্বচ্ছ তো শান্ত হলোই না, বরং আরো তেজি গলায় বলল, শান্ত? তুই কিভাবে শান্ত থাকতে পারছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। আজ ওই মেয়েটা আমাকে নয়, আমার বাবাকে অপমান করেছে। সেটা আমার সহ্যের সীমার বাইরে। আমি জানি ওই মেয়েটা এটা ঠিক করেনি। করিম, আমার মনে হয় মেয়েটা ওর পরিস্থিতি থেকে এমন করেছে। ওদের কথা তো বলো, ওদের কথা তো ভাববো। হঠাৎ করে তারা জানতে পারলো তাদের ক্ষতিপূরণ হিসেবে 20 লাখ টাকা নয়, মাত্র 5 লাখ টাকা দেওয়ার কথা হয়েছে। সেই রাগ থেকে ও এমনটাই হয়তো বলে ফেলেছে। সিরিয়াসলি কেন নিচ্ছ? স্বচ্ছ মোটেও ওভার রিয়েক্ট করছে না সৌমিত্র। হি ইজ রাইট। ওর যেমন প্রতিক্রিয়া করার কথা তেমনই করছে। কথাগুলো স্বচ্ছের নয়, বরং ভরাট কণ্ঠের অধিকারী সারোয়ার সাহেবের ছিল। ধীর পায়ে স্বচ্ছের ঘরে প্রবেশ করেন তিনি। কাউচের সামনে বিছানায় বসলেন। সৌমিত্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলতে লাগলেন, তোমাকে তো কেউ ইনসাল্ট করেনি, তুমি হেসে ছেড়ে দাও। সৌমিত্র যেন এই কথাটা মোটেও আমলে নিল না। হেসে দিয়ে বললেন, বাবা জীবিত একাই, তাই সেটাকে উপভোগ করা উচিত বলে আমি মনে করি। তুমি তো সারা জীবন রাজনীতির পিছনে ঘুরতে ঘুরতে চুল পাকিয়ে ফেলছো। আমি এসবে মোটেও নেই। তাছাড়া এখন আমার আনন্দ করার বয়স, তাই আমার মাথায় এসব সিরিয়াসন ঢুকিয়ে দিও না প্লিজ। সারোয়ার সাহেব সৌমিত্রকে ধমকালেন এবার। চুপ করো, আমি জানি তুমি কোনো কাজের না। সারাদিন শুধু মাথায় উল্টাপাল্টা চিন্তা করে তোমার। এই জন্য আমি ঠিক করেছি রাজনীতির সব দায়িত্ব স্বচ্ছ পাবে আমার পর। স্বচ্ছ গোল গোল চোখে তাকালো। সৌমিত্র দায়সারা ভাব নিয়ে বলল, এমনিতেও এসব আমার দ্বারাই হবে না। স্বচ্ছ ভাই তোমার কার্বন কপি বাবা, তাকেই দায়িত্ব দাও। শুধু ভাই একটা বিষয়ে খেয়াল রেখো প্লিজ, মন্ত্রী আসার পাওয়ার পর ঘোষণা দিও সৌমিত্রের অ্যাটলিস্ট 10টা বউ লাগবে। ছেলের আজগুবি আলাপ শুনে এবার চোখ গরম করলেন সারোয়ার সাহেব। সৌমিত্র শুকনো ঢোক গিলে আস্তে করে ভাইয়ের ঘর থেকে চলে যায়। স্বচ্ছ নিস্তেজ গলায় বাবাকে জিজ্ঞাসা করে, এখনো কি বিষয়টা নিয়ে তুমি আপসেট বাবা? সারোয়ার সাহেব চাপা হাসলেন। ছোটোখাটো বিষয় নিয়ে তোমার বাবা আপসেট হয় না। আমি এসব ঠিক সামলে নেব, কিন্তু এবার তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে। আমারও তো বয়স হচ্ছে। আমি সৌমিত্রকে দায়িত্ব দিতে চাইছি না, কারণ ওর মন মানসিকতা এখনো বাচ্চাদের মতো। কিন্তু বাবা, এসব রাজনীতি সম্পর্কে আমি আহামরি খুব একটা জানি না। তাছাড়া এসবে আমি কখনো কৌতূহলী ছিলামও না। তাহলে আমার রাজনীতি আমি তো এভাবে ধ্বংস হতে দেব না স্বচ্ছ। তুমি আমার ছেলে, তাই তোমাকেই কৌতূহল দেখাতে হবে। শুধু তোমার রাগটা তুমি যেখানে সেখানে দেখিয়ে ফেলো সেটা চলবে না। রাগ সেখানেই দেখাবে যেখানে প্রয়োজন পড়ে। ততক্ষণ রাগ দমিয়ে রাখবে যতক্ষণ সেই রাগ তোমার কোনো কাজে না আসে। স্বচ্ছ জবাবে হ্যাঁ বা না কিছুই বলল না। তার বাবা আবার বললেন, আমি চাই তুমি এই নির্বাচনে আমার জায়গায় নাও। স্বচ্ছ বিষয়টিতে অস্বস্তি বোধ করে। সামনে নির্বাচন, এত দ্রুত কিভাবে কি করবে বুঝে উঠতে না পেরে আমতা আমতা করে বলল, বাবা আমি আর কোনো কথা নয়, যা বলছি সেটাই। বয়স কম হয়নি আমার, এখন আর দায়িত্ব এড়িয়ে যেও না। কথাগুলো বলে থামলেন না সরোয়ার সাহেব। স্বচ্ছের জবাবের অপেক্ষা না করে বাইরের দিকে পা বাড়ালেন তিনি। রাতের খাওয়া শেষ করে মোহকে নিজের কাছে ডাকলেন আজহার সাহেব। মোহ বাবার সামনে গিয়ে দাঁড়ালেন। তিনি গাম্ভীর্যের সাথে বলতে শুরু করেন,
তোমার মামার সাথে কথা হয়েছে আমার। তুমি আজকে মন্ত্রী সারোয়ার সাহেবের বাড়িতে গিয়েছিলে, ওনার সাথে মুখে মুখে কথা বলেছো? মোহ বিলম্ব না করে স্পষ্ট জবাবে বলে দিল, হ্যাঁ বাবা, বলেছি। আজকে আমার কাজের প্রথম দিন ছিল, কিন্তু সেখানে গিয়ে দেখি লোকজনের হাহাকার পড়ে গেছে। আর ওই লোক কন্টিনিউয়াসলি মিথ্যা বলে যাচ্ছিলেন। আর বাবা, তুমি জানো আমি এসব সহ্য করতে পারি না। আমি কি কোনো ভুল করেছি বলো? যদি তাই হয়, আমি কাল আবার ওনার বাড়ি গিয়ে ক্ষমা চেয়ে আসবো। আজহার সাহেব তৎক্ষণাৎ বললেন, না মোহ, আমি সেটা বলিনি। একজন বাবা হিসেবে আমি বলবো তুমি একদম ঠিক কাজ করেছো। তোমাকে আমি ছোট থেকে প্রতিবাদ করতে শিখিয়েছি, কিন্তু তুমি কি নিশ্চিত যে ওই লোকটাই মিথ্যে কথা বলছে? ভুল বোঝাবুঝিও তো হতে পারে। বাবা, আমি শতভাগ নিশ্চিত সমস্যাটা উনি সৃষ্টি করেছেন। মামার কাছে চুক্তিপত্রের কপি ছিল, সেসব আমি দেখেছি। তাহলে এটা তো চিন্তার বিষয়। তোমার মামা এই মুহূর্তে ভেঙে পড়েছে। তোমার মাকে এখনো আমি কিছু বলিনি, শুনলে হয়তো সেও খুব চিন্তিত হবে। এমনিতেই তার নিম্ন রক্তচাপ। ঠিকই করেছো না বলে। আমি তো বুঝতেই পারছি না ওনার মতো একজন মানুষ এসব করেন কি করে। রক্ষক যদি ভক্ষক হয়, তবে আমরা কার কাছে যাব? আর সবচেয়ে বড় কথা কি জানো, আমি যেই ছেলেকে ভুল করে থাপ্পড় মেরেছিলাম, সেই ছেলেটারই বাবা উনি। ওই লোকটাও আবার আমাকেই হুমকি দিয়েছে। আজহার সাহেব মোহের মাথায় হাত রাখলেন, মাথায় হাত বুলিয়ে নরম সুরে সাহস যোগান দিলেন। সাহস হারাবে না। সাহস হারানো মানে সব হারানো। বুঝতে পেরেছো? আমিও তোমার পাশে আছি। বাবার কথা সাহসটা বৃদ্ধি লাভ করে মোহের। পরক্ষণে মোহের মায়ের কণ্ঠ শুনে হকচকে ওঠে বাবা মেয়ে দুজনে। কি কথা হচ্ছে এখানে? মোহ জিহ্বা কেটে মজা করে বলে, বাবা মেয়ের সব কথা শুনতে নেই মা। যা, তোদের কথা আমার শোনারও আগ্রহ নেই। আমি তো আমার কথা বলতে এলাম। আজহার সাহেব বেশ আগ্রহী হয়ে শুধালেন, হ্যাঁ বলো, কি কথা? তোমার মেয়ের জন্য আজ আবার সম্বন্ধ এসেছিল। আজ আমি মানা করতে পারিনি। ছেলে ভালো পরিবারের, কাল ছেলের সাথে মোহ দেখা করবে। আজহার সাহেব চকিতে মোহের দিকে তাকিয়ে বিস্ফোরিত কণ্ঠে বললেন, কি? আমায় এসব জানায়নি কেন? তুমি একা একা সব ঠিক করে ফেললে? মা তো আমাকেই পরে জানিয়েছে। আমাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগে গিয়েছে, বুঝলে বাবা। মিসেস সুফিয়া দেরি করলেন না মোহের পিঠ চাপড় লাগাতে। শয়তান মেয়ে, সারা জীবন এভাবে একা কাটিয়ে দিবি? ছেলে তোকে পছন্দ করেছে বলেই কথা বাড়িয়েছি। এই যে ছেলের নম্বর, এটা ছেলের আন্টি দিয়ে গিয়েছে। যে কোনো সময় ছেলে কল করতে পারে। মিসেস সুফিয়া মোহের হাতে কাগজ গুজে দিলেন। মোহ মুখটা গোমরা করে সেটা নিয়ে ঘরের দিকে পা বাড়ায়। ড্রয়িং রুমের সোফায় সকলে কেন্দ্রবিন্দু হয়ে বসে আছে স্বচ্ছ। তাকে ঘিরে বসে রয়েছেন তার মা মিসেস জেবা এবং মিসেস জামিনী। দাঁড়িয়ে উৎসুক হয়ে চেয়ে আছে সৌমিত্র। মিসেস জেবা এবার নিজের জবান খুললেন, তুই একটা মেয়েকে পছন্দ করিস, সেটা আমাকে কেন বলিসনি? স্বচ্ছের ভ্রু দুটো আপনি আপনি কুচকে যায় এই কথা শুনে। রাজ্যের বিস্ময় নিয়ে খানিকটা উচ্চস্বরে বলে, আরে আমি কখন কাকে পছন্দ করলাম? তোমরা কি বলছো? আন্টি, তুমি সকালে ফারাগে গিয়ে কি বলেছো? আমার বিয়ের জন্য ড্রেস ডিজাইন করতে। কি শুরু করেছো তোমরা বলো তো? মিসেস জামিনী স্বচ্ছকে সাহস দেওয়ার ভঙ্গিতে বললেন, স্বচ্ছ, মিথ্যা বলছিস কেন? আমরাই তো। আমাদের নিজের পছন্দের কথা না বললে কাদের বলবি? তুই লজ্জা পাচ্ছিস কেন এভাবে? আমি লজ্জা কেন পাবো? তোমাদের মাথায় এসব কথা কি ঢুকেছে বলো তো? সৌমিত্র গলা শুকিয়ে এলো যেন। হালকা কেশে অন্যদিকে তাকালো সে। জিহ্বাদি ঠোঁট জোড়া ভিজিয়ে গলা খাকারি দিতেই স্বচ্ছ সৌমিত্রের ঘাট ধরে বলল, ও পড়েছে। আরে ভাই, সবসময় আমাকে কেন সন্দেহ করো? আন্টি, আমাকে বাঁচাও, নয়তো তোমার হীরের টুকরা ছেলে আমায় মেরেই ফেলবে। স্বচ্ছ ছেড়ে দেয় সৌমিত্রকে। নিজের টি শার্টের কলার ঠিক করতে করতে মায়ের পাশে গিয়ে দাঁড়ায় সে। মিসেস জামিনী স্বচ্ছের উদ্দেশ্যে বললেন, এমন করছিস কেন? তোর পছন্দের তো অনেক সুন্দর। এই দেখ, আমরা মেয়ের বাড়ি থেকে মেয়ের নম্বরও নিয়ে এসেছি।
আমি চাই তুই এখনই কথা বলে নে ওর সাথে। আমরা মেয়ের মাকে বলেছি তুই কাল মেয়ের সাথে দেখা করবি। সচ্চের বিস্ময় বিশিষ্ট হয়ে তার ধূসর চোখ জোড়া বেরিয়ে আসার উপক্রম। সৌমিত্র মুখে হাত চেপে শব্দ করে হাসছে, তবে তারও জানা ছিল না তার সামান্য মজা করে বলা মিথ্যা এতদূর নিয়ে চলে যেতে পারেন যামিনী আন্টি। মিসেস যামিনীর জোড়াজোড়িতে স্বচ্ছ বাধ্য হয়ে মেয়েটিকে কল করতে হলো। তার জানার আগ্রহ হলো কে সেই মেয়ে। ফোনের রিংটা বেজে উঠতেই চমকে উঠল মোহ। ইথান প্রায় ঘুমে নিমগ্ন। রিংটোনের আওয়াজে ইথানের খুব হালকা হয়ে আসছে দেখে দ্রুত ফোনটা হাতে নিয়ে কিছু না দেখেই কল রিসিভ করে ফেলল মোহ। উপাস থেকে স্বচ্ছ এবং এপাশ থেকে মোহ দুজনেই একসাথে বলল, হ্যালো। স্বচ্ছ নিজের কানের কাছ থেকে ফোন সরিয়ে সূক্ষ্ম ভাবনায় নিমগ্ন হলো। এই রিনডিনের নারী কণ্ঠ তার চেনা লাগছে, তবে মস্তিষ্ক আর চিনে উঠতে দিল না স্বচ্ছকে। অপরদিকে মোহ হ্যালো হ্যালো করেই চলেছে। সৌমিত্র স্বচ্ছের ফোনটা স্বচ্ছের কানের কাছে ধরিয়ে দিয়ে বলল, ভাই বেচারি হলো হ্যালো করে যাচ্ছে, তুমি জবাব দিচ্ছ না। এমন জবাব না দিলে তো তোমাকে বোবা ভেবে বসে থাকবে। স্বচ্ছ সৌমিত্রের পানে তাকিয়ে চোখ গরম করে ফের মোহের সঙ্গে কথায় মনোযোগী হলো। গলা খাকেরে দিয়ে বলল, হ্যালো, কে বলছেন? মোহের মেজাজ উঠে গেল তুঙ্গে। নিজের রাগ চাপিয়ে না রেখে প্রকাশ করে ডাক্তারি সুরে বলল, আশ্চর্য লোক আপনি। প্রশ্নটা আমার করা উচিত, কারণ কলটা আপনি করেছেন আমায়, আমি আপনাকে নয়। সেখানে এই প্রশ্ন আপনার করা একদমই বেমানান দেখাচ্ছে না? সেই তেজ সেই ঝাঁজ স্বচ্ছকে হতভম্ব করে তুলল। কিছুটা অস্বস্তিতে পড়ে গেল সে। একটা মেয়ে তাকে এইভাবে বলছে ভেবেই বেজায় ক্রোধ চেপে বসেছে মনে। আমি আপনাকে সত্যি চিনি না, সেই জন্যই জিজ্ঞেস করলাম। ও আচ্ছা, তো আপনি সেই সব ছেলেদের কাতারে পড়েন যারা রাতের বেলা ইচ্ছে মতো নাম্বার ডায়াল করে মেয়েদের ডিস্টার্ব করে? সেটা তো দেখাই যাচ্ছে অপরিচিত মেয়েকে কল করে ভদ্র সাজার নাটক সবাই করে। স্বচ্ছ এবার নিজের রোশানল দাবিয়ে রাখতে পারল না। ছটপট করে উঠে দাঁড়িয়ে ক্ষুব্ধ হয়ে বলল, এক্সকিউজ মি, মুখ সামলে কথা বলুন। আমার এতটাও সময় নেই যে এসব অপ্রয়োজনীয় কাজে নিজের সময় নষ্ট করব। স্বচ্ছের রসিত কণ্ঠ এবং ক্রোধে ভরা ব্যবহার দেখে সকলে ভড়কে গেল। ওপাশ থেকে মোহ তেজি সুরে বলল, আপনি কিন্তু এবার বেশি বেশি কথা বলছেন, নিজের সীমার মধ্যে থাকুন, না হলে। পুরো কথাটি সম্পূর্ণ করাই হলো না স্বচ্ছের। সৌমিত্র হুট করে তার ফোনটা নির্বিঘ্নে নিজের নিকটে নিয়ে কল কেটে দিল। স্বচ্ছ সৌমিত্রের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে সুদীর্ঘ শ্বাস ছাড়ল। ভাই আমি যা বুঝেছি তোমার বিয়ে হওয়া শুধু মুশকিল না, এক প্রকার অসম্ভব। নিজের হবু বউয়ের সাথে এইভাবে কেউ কথা বলে? সৌমিত্রের কথা স্বচ্ছ তেতে উঠে প্রতি উত্তর করল, তুই জানিস ওই মেয়ে কি বলেছে? আমাকে সেই সব বখারে ছেলেদের কাতারে ফেলেছে যারা রাতের বেলা মেয়েদেরকে কল দিয়ে ডিস্টার্ব করে। আমি নাকি ভদ্র নই, ভদ্র সাজার নাটক করে যাচ্ছি। মিসেস যামিনী এবার হাঁপ ছেড়ে বললেন, হে আল্লাহ, রহম করো ছেলেটাকে। তোকে কলের কথা বলতে হবে না আর স্বচ্ছ, তার চেয়ে সরাসরি কথা বলিস কাল, কিন্তু একটু রাগ দমিয়ে কথাবার্তা বলবি, ঠিক আছে? এরপর আমি কেন? আমার ফ্যামিলির কাউকে ওই মেয়ের সঙ্গে দেখা করতে যেতে দেবো না। আমি জানি না তোমরা কার সঙ্গে বিয়ের কথাবার্তা বলে এসেছো, কিন্তু আমি বলে রাখছি বিয়ের কথা এই অবধি শেষ। আর যেন কোনো কথা না ওঠে, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আর কারোর কথার অপেক্ষা করলো না স্বচ্ছ। এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে তড়িৎ বেগে উঠে গেল সে। স্বচ্ছের মা মিসেস জেবা দীর্ঘশ্বাস ছাড়লেন। হতাশার সহিত নিজের বোনকে বললেন, আমি তোকে বলেছিলাম তোর স্বচ্ছের বিয়ে নিয়ে এত ব্যস্ত হওয়ার দরকার নেই, তুই শুধু শুধু বাড়াবাড়ি করে যাস। তুই চুপ কর। ছেলে একজনকে পছন্দ করেছে, এমনি এমনি কি করে ছেড়ে দিই বলতো? যা হবে ভালোর জন্য হবে। সব কিছুর মাঝে নিশ্চুপ রইল সৌমিত্র। এই মুহূর্তে মুখ খুললে হতে পারে মহা বিপদ, তার থেকে চুপ থাকাই শ্রেয়। কল কেটে যাওয়ার আননোন নম্বরের দিকে ভ্রু কুঞ্চিত করে বেশ কিছুটা সময় চেয়ে রইল মোহ। অতঃপর ফোনটা পাশের ছোট্ট কাঠের টেবিলে রাখতেই নজরে পড়ল তার মায়ের দেয়া সেই পাত্রের নম্বর। কিছুক্ষণ আগে কথা হওয়া লোকটির নম্বরেও শেষ 98 আর ছোট্ট চিরকুটের 98
মোহ এবার নড়ে চড়ে বসলো। নম্বরের চিরকুট আর ফোনের নম্বর মিলিয়ে দেখতে ঠোঁটজোড়া আপনা আপনি হা হয়ে গেল। নিজের কপালে হাত দিয়ে চাপ্পড় মেরে বলল, এ কি করে বসলাম? সকালে উঠে নিজে থেকে তৈরি হয়ে নিল মোহ। মনে মনে ভেবে নিল গত রাতে সেসব কথা বলার জন্য গিয়ে ক্ষমা চাইবে সে। একটি বেগুনি হালকা কাজের জামা পরে ভেজা চুলটা ছেড়ে দেওয়ার কথা ভাবলো মোহ। তারপর ইথানকে একটা হলুদ রঙের টি শার্ট পরাতে আরম্ভ করলো সে। মিসেস সুফিয়া এক গ্লাস দুধ নিয়ে ঘরে এলেন। মোহকে একবার পরখ করে নিলেন ভালো করে, তারপর চোখ মুখ কুঁচকে বললেন। মোহ নিজের জামা দেখে নিল একবার এবং বলল, আর কোনো জামা নেই তোর? কি পরেছিস সেটা? কেন, কি সমস্যা? খারাপ কি? তোকে কতবার বলেছি বড়লোক ঘর থেকে প্রস্তাব এসেছে, তো সেই অনুযায়ী ভালো কাপড় চোপড় পরে যেতে হবে না? না হলে কিভাবে হবে? তোর এই লাল সুন্দর কাজ করা জামাটা কোথায়? ধুয়ে দিয়েছি, ময়লা হয়ে গিয়েছিল। আর মা, আমি জাঁকজমকভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো না কারোর সামনে। আমি যেমন আমি চাই মানুষ আমাকে তেমনটাই চিনুক। মিসেস সুফিয়া বুঝে নিলেন মেয়ের সাথে তর্ক করা বেকার। মোহ যা বুঝবে সেটাই করবে, তাকে বলেও লাভ নেই। তাই সে যে পাত্রের সঙ্গে দেখা করতে রাজি হয়েছে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। এবার তিনি লক্ষ্য করলেন মোহ ইথানকেও তৈরি করছে। তিনি সন্দিহান হয়ে শুধালেন, ওকে রেডি করাচ্ছিস কেন? ওকে নিয়ে যাব সাথে করে। সঙ্গে সঙ্গে মিসেস সুবিয়া বিস্ফোরিত আওয়াজে উত্তর দিলেন, সে কি, কেন? কোথায় তোরা দুজনে একসাথে কথা বলবি? তা নয়, ও তো আমার কাছে ভালোই থাকে। কিন্তু আমাকেও তো খোঁজে, তাই না? তাই নিয়েই যাচ্ছি। মোহের স্পষ্ট সিদ্ধান্তে এবার বেঁকে বসলেন মিসেস সুফিয়া। একদম না, ওকে রেখে যাবি আমার কাছে। ইথান, আজ আমরা পার্কে যাব, মনে আছে? তোমায় বলেছিলাম না একদিন পার্কে নিয়ে যাব? আজ আমরা ঘুরতে যাই। তোমার মায়ের সাথে গেলে তো আমার সাথে যেতে পারবে না। ছোট্ট ইথানের মন ঘুরে গেল, লাফিয়ে উঠে বলল, হ্যাঁ, আমি পার্কে যাব নানুমণির সাথে। ইথানের জেদের কাছে এবার হার মানতে হয় মোহকে। তাকে মায়ের কাছে রেখেই চলে আসতে হয় পাত্রের সাথে দেখা করতে। রেস্টুরেন্টে বেশ কিছু সময় ধরে বসে আছে স্বচ্ছ। ক্ষণে ক্ষণে বড় বড় শ্বাস নিয়ে অস্থির হয়ে উঠছে সে। তার অদম্য আগ্রহ বুকে প্রতি মুহূর্ত নাড়া দিয়ে উঠছে এটা দেখার জন্য যে সে কে এই তেজিয়ানি নারী। স্বচ্ছ গত রাতে ক্ষীণ আশঙ্কা করেছিল সেই কণ্ঠ শুনে। পরক্ষণেই আবার মত পাল্টিয়েছে, কারণ এটা সে বিছুটি পাতা হতেই পারে না, দুঃস্বপ্নেও না। মেয়েটি এখনো আসছে না। অন্যদিকে বর্ষার আবহাওয়া প্রকৃতিতে মেখে গিয়েছে। মেঘলা আকাশ থেকে ভেসে আসছে কুরকুর শব্দ। স্বচ্ছ মনের ইচ্ছে মেয়েটা আসবে তো। পরক্ষণে হাঁপ ছেড়ে সিটে ঠ্যাস দিয়ে ফোনটা হাতে ধরে বসলো স্বচ্ছ। তার ধূসর রঙের শার্টের কলার এক হাতে ঠিক করে ঘোলাটে দৃষ্টি রাখলো মোবাইলের স্ক্রিনে সেই নম্বরে। মেয়েটি কল দিতে চেয়ে আবার দিল না। যদি আবার আবল দবল বকে। একটা সময় তিত বিরক্ত হয়ে বলেই দিল, মেয়েদের সাথে প্রেম কিভাবে করে? এরা তো বিয়ের সময় অপেক্ষা করাতে করাতে পুরো বানিয়ে দেবে। এদের সাথে প্রেম করে নাকি? সে তার প্রতি উত্তর পেল একটি কড়া নারী কণ্ঠের কথা। সে এইভাবে নিজের কথার উত্তর পেয়ে যাবে আশা করেনি। মেয়েদের সাথে প্রেম করবে না তো ছেলেদের সাথে করবে? আপনি কি ছেলেদের সাথে প্রেম করে অভ্যস্ত? হুড় মুড়িয়ে পিছে ফিরে তাকালো স্বচ্ছ। আশাতীত ভাবে তার অপ্রিয় বিছুটি পাতাকে দেখে চোখ দুটি কপালে উঠে যাওয়ার উপক্রম। থতমত খেয়ে বলে বসলো, তুমি এখানে? মোহ সোজা কথায় খোঁচা দিয়ে বলল, কেন? এই রেস্টুরেন্টটাও কি আপনার বাবা 20 লাখের বদলে 5 লাখ দিয়ে কিনে দিয়েছেন? স্বচ্ছ উঠে দাঁড়ালো, চোয়াল শক্ত করে বলল, মুখ সামনে কথা বলো। তোমার সাথে অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই। সেম টু ইউ। আপনার সঙ্গে কথা বলে নিজের মেজাজ খারাপ করতে আমি চাই না। এমনিতে মিস্টার পাত্রের সাথে আমাকে ভালো মনে কথা বলতে হবে। আমারও একই দশা। পাত্রীর সঙ্গে নরম গলায় কথা বলতে হবে। তোমার সাথে কথা বলে আগেই আমি মাথাটা নষ্ট করতে চাই না। মোহ মুখ বাঁকিয়ে বলল, ওহো, আপনিও পাত্রীর সঙ্গে মিট করতে এসেছেন? তা পাত্রী মেয়ে নাকি ছেলে? মোহের এমন উদ্ভট কথায় কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে গেল স্বচ্ছের।
তার ছোট্ট সাগরের ন্যায় চক্ষু দুটো ক্রমাগত সরু হয়ে এলো। মোহ গলা খাঁকারে দিয়ে বলল, তারপরে একটু আগে যে বললেন এদের সাথে প্রেম করা যায় না, তাই বললাম। স্বচ্ছের কান দুটো লাল হয়ে আসছে। কিছু বলতে উদ্যত হবে তৎক্ষণাৎ। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে মোহ গটগট করে সামনে হেঁটে চলে যায়। স্বচ্ছ রাগে ফোঁসফোঁস করতে করতে নিজের জায়গায় বসে পড়ে। ইচ্ছা করে গিয়ে মেয়েটির কলার টিপে ধরতে। এত বাঁকা কথাবার্তা বলা কি খুব প্রয়োজন? সামনে এগিয়ে এসে আশেপাশে দিশেহারার ন্যায় তাকিয়ে থাকে মোহ। সে জানে না পাত্র কোনটা, আন্দাজ করেও বুঝে উঠতে পারে না। শেষমেশ না পেয়ে সেই নম্বরটাতে কল লাগায় সে। সেই অনাকাঙ্ক্ষিত কল পেয়ে ভোরকে উঠে তাকায় স্বচ্ছ। আগাবাছা না ভেবে কল রিসিভ করতেই ওপাশ থেকে ফের ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসে। হ্যালো, আমার সঙ্গে কাল আপনার কথা হয়েছিল। আমি বুঝতে পারিনি আপনি সেই লোক যার পরিবারের সঙ্গে বিয়ের কথা হয়েছিল আমার পরিবারের। আসলে আমি সেই রেস্টুরেন্টে পৌঁছে গিয়েছি। আপনি কোথায় আছেন বলতে পারবেন? তাহলে সুবিধা হতো। স্বচ্ছর সঙ্গে সঙ্গেই চাঞ্চল্যর সঙ্গে জবাব দেয়, আমিও তো রেস্টুরেন্টে আছি। মোহ নীরব হয়ে পড়ে। কণ্ঠ গত রাতের মতোই চেনা লাগছে, এবার একটু বেশিই চেনা লাগছে। সে থেমে থেমে বলে, আচ্ছা, আমি তো রেস্টুরেন্টের ভেতরেই আছি। আপনি কোন রঙের শার্ট বা টি শার্ট বা জামা পরেছেন সেটা বলতে পারবেন? তাহলে চিনতে সুবিধা হয়। ও, আমি গ্রে কালার শার্ট পরে আছি, সামনের দিকে বসে আছি। ওয়েট, আমি উঠে দাঁড়াচ্ছি, তাহলেই দেখতে পাবেন। স্বচ্ছ উঠে দাঁড়ায়। আশেপাশে ঘুরে ঘুরে তাকিয়ে দেখে। পিছন ফিরে তাকাতেই হতবিহ্বল হয়ে পড়ে সে। মোহের কানের কাছে ফোন রেখে মুখের প্রতিক্রিয়া পাল্টে যায়। মোহ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে স্বচ্ছের দিকে। দুজনের দৃষ্টিই যেন বলে দিচ্ছে এ অসম্ভব। মোহ কথা বলতে চাইলো, তবে দলা পাকিয়ে যাচ্ছে প্রতিটি শব্দ। কোনো রকমে বলল, ওই বিড়ালের মতো চোখজোড়ার মালিক কি আপনি? স্বচ্ছ পাল্টা প্রশ্ন করে ফোনে, ওই মঞ্চলিকার মতো চুলগুলোর অধিকারিণী কি তুমি? ফট করে কল কেটে দিল মোহ। ব্যাস, আর কারোরই বুঝতে বাকি রইল না যে যাকে দেখার অদম্য কৌতূহল তাদের ছিল, সেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তি তাদের সবচেয়ে অপ্রিয় ব্যক্তি। দুঃস্বপ্নেও যারা কখনো এক হওয়ার কথা ভাবতে পারে না, তাদেরকেই এক করে দেওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবার। তারা যদি জানতো তাদের সম্পর্কে সাপে নেউলে, তবে কি এই চেষ্টা করতো? এই সাপে নেউলের সম্পর্ক কখনো কি রোমিও জুলিয়েট সম্পর্কে গড়াবে? মুখে মুখে বসে আছে মোহ আর স্বচ্ছ। দুজনের মুখে কথা না থাকলেও নিজের লোচন দুটো দ্বারা যেন তারা একে অপরকে ভস্ম করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। বেশ কিছুটা সময় অতিবাহিত হবার পরেও যখন স্বচ্ছ মুখ থেকে বিস্ময় বিশিষ্ট হওয়ার কারণে কথা বের হলো না, তখনই মোহ হাতের তালু দ্বারা টেবিলে আঘাত করে ঝাঁঝালো সুরে বলল,